মধ্যপ্রাচ্যে যুদ্ধের জেরে বিশ্বশান্তি এখন কার্যত মিশন ইম্পসিবল। অনেকেই মনে করছেন শান্তি প্রতিষ্ঠায় এগিয়ে আসতে হবে ভারতের মতো পরাশক্তিকে। ইসরায়েল হোক বা ইরান, ভারতের কূটনৈতিক সখ্যতা দুই দেশের সঙ্গেই। ইসরায়েলের কাছ থেকে কেনা স্পাইস 2000 বোমার সাহায্যে বালাকোটে পাকিস্তান সন্ত্রাসবাদী ঘাঁটিতে আঘাত হেনেছিল ভারত। আবার ব্যবসার সময় সেই পাকিস্তানকেই এড়াতে প্রয়োজন পড়ে ইরানের। খামেনির দেশের চাবাহার বন্দর দিয়েই মধ্য এশিয়ায় ব্যবসা করে নয়াদিল্লি। বন্দরটিতে ভারতের বিনিয়োগ কত জানেন? 4175 কোটি টাকা। তবে ইরানের সঙ্গে ভারতের সখ্যতা বা বলা ভালো সম্পর্ক আজকের নয়, কিন্তু খ্রিস্টপূর্ব 3000 থেকেই নিজেদের আলাদা আলাদা সভ্যতা রয়েছে ভারত এবং ইরানের। সেই সময়ে ভারতের তৈরি বিশেষ ধরনের বাক্স, কুল্লি কালচার বাক্সের হদিশ পাওয়া গিয়েছিল ইরানেও। অর্থাৎ স্পষ্ট ইঙ্গিত সেই সময় থেকেই ব্যবসা বাণিজ্য চলত দুই সমসাময়িক সভ্যতার। সিন্ধু সভ্যতার মুদ্রাও পাওয়া গিয়েছে ইরানের একাধিক অঞ্চল থেকে। 2000 খ্রিস্টপূর্বের আশেপাশে আর্যরা ভারতে আসে মধ্য এশিয়া থেকে। কিন্তু কেন আসতে হয়েছিল? বেদ বলছে মারাত্মক বন্যার জেরে আর্যরা বাধ্য হয়, আবার ইরানি আবেস্তাও বলছে এর জন্য দায়ী বরফের বন্যা, ফ্লাড অফ আইস। এহেন দুই আদিম জনজাতির গাঢ় বন্ধুত্বের প্রমাণ মেলে চন্দ্রগুপ্ত মৌর্যের শাসনকালেও। খ্রিস্টপূর্ব 3য় শতকের কোনো এক সকালে চন্দ্রগুপ্ত মৌর্যের রাজসভায় এসে হাজির হন মেগাস্থেনেস। আজকের ইরান থেকেই এসেছিলেন তিনি। সেই সময় থেকেই ভারতের বিখ্যাত মশলা রপ্তানি হতো ইরানে। দুই দেশ সোনার উপর আদান প্রদান করত। মুঘল আমলেও বেশ ঘনিষ্ঠ সম্পর্কই ছিল ভারতীয় এবং ইরানি শাসকদের। মুঘলদের সমসাময়িক ইরানি শাসক ছিলেন সাফাভিদরা। 1540 খ্রিস্টাব্দে যখন মুঘল সম্রাট হুমায়ুন আফগান সেনানায়ক শেরশাহের কাছে হেরে রীতিমতো বনে বাদারে ঘুরে বেড়াচ্ছিলেন, তখন সাহায্যের হাত বাড়িয়ে দেন ইরানের শাসক সাফাভিদরা। সেই সাফাভিদদের সমর্থন পেয়েই নিজের সাম্রাজ্য ফিরে পান হুমায়ুন। রাজ্যপাট ফিরে পেয়ে দিল্লিতে পার্সিদের ফিরিয়েও আনেন হুমায়ুন। ফিরে আসে পারস্যের শিল্প সাহিত্য, এমনকি মুঘল দরবারের সরকারি ভাষাও হয়ে উঠেছিল পার্সি ভাষা। এরপর ব্রিটিশরা দখল করে ভারত। অন্যদিকে ইরানের ক্ষমতা যায় রাশিয়ান এবং ব্রিটিশদের কাছে। এই সময়টার সরাসরি কোনো যোগাযোগ ছিল না এই দুই দেশের। প্রথম বিশ্বযুদ্ধের পর রাশিয়া ব্রিটেন ইরান ছেড়ে চলে যায়, কিন্তু ভারতকে অপেক্ষা করতে হয় 1947 অবধি। তবে ব্রিটিশরা চলে যাওয়ার পরে ইরানে তারা ক্ষমতায় বসায় রেজা শাহ পেহেলভিকে। কাজেই রেজা শাহ শুরু থেকেই পাশ্চাত্য অর্থাৎ আমেরিকার হাত ধরেছিল। সেই সূত্রেই কাছে এসেছিল পাকিস্তানের। বলে রাখা ভালো, পাকিস্তানকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেওয়া প্রথম দেশটার নাম ছিল ইরান। অন্যদিকে সমাজতান্ত্রিক দেশ গড়ার স্বপ্ন নিয়ে প্রধানমন্ত্রীর চেয়ারে বসা নেহেরু ছিলেন সোভিয়েত রাশিয়ার বন্ধুমহলে। এ থেকেই বলে দেওয়া যায় যে 1965 এবং 1971 সালের ভারত পাক যুদ্ধে ইরান ঠিক কোন কারণে পাকিস্তানের দিকে ঝুঁকেছিল। সম্পর্কের উন্নতি হতে শুরু করে এরপর থেকে। 1973 সালে ইন্দিরা গান্ধী ইরান সফরে যান। 60-এর দশকে ভারতে মোট তেল আমদানি ছিল 17 মিলিয়ন টনের। এর মধ্যে শুধুমাত্র ইরান থেকে এসেছিল 10 মিলিয়ন টন। 1979 সালে ইসলামিক বিপ্লবে ইরানের অভ্যন্তরে আমূল পরিবর্তন হলেও কূটনৈতিক সম্পর্কে প্রভূত উন্নতি হয়। 9-এর দশকে ভারত ইরান একযোগে সুন্নি সন্ত্রাসবাদী সংগঠন তালিবানের বিরোধিতা করে। এমনকি তালিবান বিরোধী ন্যাটোকেও সমর্থন করে এই দুই দেশ। এই মুহূর্তে ভারত বিশ্বের 4র্থ বৃহত্তম অর্থনীতি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতকে বিশ্ববন্ধু হিসেবে উপস্থাপন করতে চান। আর সেই সূত্রেই আয়াতুল্লাহ খামেনি সাউথ ব্লকের কাছে নিঃসন্দেহে
এক গুরুত্বপূর্ণ চরিত্র। কিন্তু এই ক্ষেত্রেও কোথাও না কোথাও সম্পূর্ণ সমর্থনের আগে একটিবার ঢোক গিলছে নয়াদিল্লি। শতাব্দী প্রাচীন এই দুই সভ্যতার এত দোস্তি থাকা সত্ত্বেও ভাবতে হচ্ছে ইরানের সরকারি অবস্থানের জন্যই। কাশ্মীর থেকে মোদি সরকারের ৩৭০ ধারা তুলে দেওয়ার পরেও ইরানের সুপ্রিম লিডার ভারত সরকারের এই পদক্ষেপকে বর্বরোচিত আচরণ বলেছিলেন। ইসলামিক বিশ্বকে আহ্বান জানিয়েছিলেন একজোট হয়ে ভারতের বিরোধিতা করার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন যে সরকারের বিদেশ নীতির প্রথম লাইনেই লেখা কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অংশ, তারা কাশ্মীর মাঙ্গে আজাদি জপতে থাকা খামেনিকে সম্পূর্ণ সমর্থন করবেই বা কিভাবে?